31 দিন, দীর্ঘ 31 দিন ভিডিও তৈরি করা হয়নি, কোনো বক্তব্য দিইনি, কোনো মতামত দিইনি, কোনো ধরনের রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করিনি। তার কারণটা হচ্ছে বাংলাদেশের উপরে একটি ভয়ঙ্কর ঝড় চলছে, একটি পরিবর্তনের ঝড়। এমন একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা পার করছি, এমন একটি ঐতিহাসিক সময় আমরা পার করছি যেটা হয়তো অনেকেই দেখেননি। এবং এই ধরনের আন্দোলন বাংলাদেশের মতো একটি দেশে হঠাৎ করে এত অল্প সময়ের মধ্যে যে আন্দোলনটা গড়ে উঠেছে সেটা আসলে অবাক করে দেওয়ার মতো। ফলশ্রুতিতে 5ই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তিনি পদত্যাগ করে হেলিকপ্টার যোগে ভারতের কোনো একটি অজ্ঞাত স্থানে চলে যান এবং সেখানে এখনও আছেন। কোথায় আছেন, কিভাবে আছেন সেটা দিল্লি সরকার কাউকে জানায়নি। তিনি নিরাপদে আছেন এবং অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে রাখা হয়েছে। সেটা দিল্লির সিদ্ধান্ত, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু 5ই আগস্ট পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে এবং আজ অবধি ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে, সেই ঘটনাগুলো আসলে আমরা কি চেয়েছিলাম? আমরা যদি কোটা বিরোধী আন্দোলনের দিকে তাকাই এবং আন্দোলনের যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে বৈষম্য বিরোধী, এবং বাংলাদেশে যে কোটা ব্যবস্থা ছিল সেই কোটা ব্যবস্থা উৎপাটিত হয়েছে, কোটা ব্যবস্থা নির্মূল করা হয়েছে। বর্তমানে কোটার অবস্থাটা কি আমরা সেটা আদৌ জানি না। কোটা আন্দোলন পরবর্তীতে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে এক দফায়, এবং এক দফাটি হচ্ছে স্টেপ ডাউন শেখ হাসিনা, শেখ হাসিনার পদত্যাগ। এবং শেখ হাসিনা পদত্যাগ করেছেন, যদিও শেখ হাসিনা পুত্র জয় বলছে তিনি পদত্যাগপত্র জমা দেননি, পদত্যাগ করেননি, এবং সাংবিধানিক মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং যেই সরকারটি, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেটা আদালতের চোখে অবৈধ, সেটা ভিন্ন বিষয়, সেটা আইনি প্রক্রিয়া। কিন্তু যেই ঘটনাগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে হয়েছে এবং হচ্ছে, সেটা কি আমরা আদৌ চেয়েছি? প্রথম কথা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, যার মূল উদ্দেশ্য ছিল কোনো ধরনের বৈষম্য থাকবে না, দেশে শান্তি শৃঙ্খলা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকে সমান অধিকার, সমান মর্যাদা, সমান ক্ষমতা নিয়ে প্রত্যেকে চলবে, সেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। কিন্তু আদৌ কি এই আন্দোলন তার ট্র্যাকের মধ্যে থাকতে পেরেছে? উত্তর হচ্ছে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে একটি বিষয়ে জনগণের মতামত কি হবে, কেমন হতে পারে, জনগণ কি চাচ্ছে, একদম নিরপেক্ষ অবস্থানটা কি, জনগণের মনে কি আছে, মানুষ কি ধরনের সরকার চাচ্ছে, বা কোন একটি বিষয়ে জনগণের মতামতটা কি, তা জানার জন্য সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য যে একটি বিষয় বা গ্রহণযোগ্য একটি ব্যবস্থা, সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর কমেন্ট বক্স দেখবেন। কারণ সেখানে প্রতিটা মানুষ স্বাধীনভাবে কমেন্ট করছে, প্রতিটা মানুষ স্বাধীনভাবে তাদের বক্তব্য দিচ্ছে। এবং আমি জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত এত এদের উপরে নজর রাখলাম, এদেরকে মনিটর করছি, তখন যখন দেখতাম এক একটি খবর আসতো এবং কমেন্টের মধ্যে প্রতিটি মানুষ, প্রতিটি নারী পুরুষ প্রত্যেকেই সপক্ষে কথা বলতো, এমনকি আমিও আমাদের সপক্ষে কথা বলতাম। এদের উপরে হাসিনা সরকারের যে নির্যাতন, যে জুলুম, যে বর্বরতা চালানো হচ্ছে, আমরা প্রত্যেকেই সেটার বিপক্ষে ছিলাম। এবং প্রত্যেকটা মানুষ এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে যুদ্ধ করেছে। বেশ ভালো কথা, 5 আগস্ট আসলো, হাসিনা পদত্যাগ করলো। কিন্তু যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলেন তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটা শুরু করলো,
সেটা পুরো আন্দোলনকে প্রশ্নের সম্মুখীন করেছে। এবং যেই সমন্বয়কগণ আছেন, সার্জিস, আসিফ, নাহিদ, হাসনাত, এরা 1 সপ্তাহ 10 দিন আগেও জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন। খুব অল্প বয়স, 20, 22, 24, এই বয়সে তারা হঠাৎ করে মানে চোখের পলক একদিনের মধ্যে তারা পুরো বাংলাদেশের অধীশ্বর হয়ে গিয়েছেন। এবং তাদের যেই জনসমর্থনটা ছিল সেটা আমরা কমেন্ট বক্সে সবসময় দেখেছি। প্রত্যেকেই তাদের প্রতি সমর্থন জানাচ্ছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু সরকার গঠন হওয়ার এখনো 10টা দিন কিন্তু এখনো পার হয়নি। আপনারা আমার কথার উপরে গুরুত্ব দেওয়ার দরকার নেই, বিশ্বাস করার দরকার নেই। আপনারা এই সমন্বয়কদের বা এদের যে কোনো একটা বক্তব্যের খবরের যে লিঙ্কগুলো আছে তার কমেন্ট বক্সগুলো চেক করেন। বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু এখন তাদের প্রতি সমর্থনটা সরিয়ে নিচ্ছে। তাদের প্রতি তাদের যে আকুণ্ঠ ভালোবাসা ছিল, আকুণ্ঠ সমর্থন ছিল, যেই মন থেকে তাদেরকে গ্রহণ করেছিল, সেই জায়গাটা তারা ধরে রাখতে পারেনি। মাত্র 10 দিনে প্রায় অর্ধেক সমর্থন তাদের এখন নেই। কেন? এমন কি হলো হঠাৎ করে এই জাতীয় বীরগণ মানুষের চোখে আগের মতো অবস্থান ধরে রাখতে পারেনি? তার কারণ হচ্ছে মানুষ এদেরকে সমর্থন দিয়েছে, মানুষ এদেরকে সহযোগিতা করেছে, ভালোবেসেছে, এদের পাশে দাঁড়িয়েছে। কারণ এরা প্রতিটা মানুষের 15 বছরের হাসিনা সরকার 2009 সালে সরকারে আসে এবং 2024 সালের অগাস্ট পর্যন্ত তিনি সরকার পরিচালনা করেন। এই 15 বছরের দীর্ঘ যাত্রায় মানুষকে যেভাবে দাবিয়ে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, নিষ্পেষণ করা হয়েছিল এবং মানুষের কথা বলার এমনকি লেখার যে কোনো মুভমেন্টের উপরে হাসিনা সরকারের যে নিষিদ্ধ একটি অবস্থান ছিল, কোনো কিছু বলতে পারবে না, কোনো কিছু লিখতে পারবে না, কোনো কিছু আঁকতে পারবে না, তোমার মুখ আমি বন্ধ করে রেখেছি। এবং 15 বছরের যেই মানে ক্ষোভ সেটা বেরিয়ে আসে এবং সেটার বহিঃপ্রকাশ আমরা দেখি। কিন্তু 5ই অগাস্টের পর ছাত্র আন্দোলন এবং ছাত্রদের যেই আচরণ, তাদের যেই উগ্রতা, তাদের যেই জঙ্গিবাদ, তাদের যেই ভয়ঙ্কর রকম আগ্রাসন আমরা দেখছি, মানুষ আগের মতো তাদের সমর্থন দিচ্ছে না। 5ই অগাস্টের পর প্রথম যেই ভয়ঙ্কর একটি হামলা হয় সেটি হচ্ছে প্রধানমন্ত্রী যিনি আছেন বা যিনি প্রধানমন্ত্রী হন না কেন তার বাসভবন গণভবনে। এবং গণভবনে আমরা দেখলাম যে বাংলাদেশের আপামর জনতা প্রত্যেকে গিয়ে সেখানে লুটপাট করেছে। আমি আবারও বলতে চাই, গণভবন, বঙ্গভবন সরকারি যে কোনো স্থাপনা কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো ধরনের নির্দিষ্ট সরকারের নয়, এটি হচ্ছে জাতীয় সম্পদ। যেমন আমেরিকার হোয়াইট হাউস, সেটি কোনো নির্দিষ্ট দলের না, সেটি জো বাইডেনেরও না, সেটি বারাক ওবামারও না, সেটি হচ্ছে প্রত্যেকটা মানুষের, দেশের সম্পত্তি। ঠিক একইভাবে গণভবন দেশের সম্পত্তি। সেখানে যিনি থাকতেন তিনি মানুষের অপছন্দের হতে পারেন, তিনি খারাপ হতে পারেন, পাপী হতে পারেন, তিনি দুর্নীতিবাজ হতে পারেন, তিনি নিকৃষ্ট হতে পারেন। সেজন্য তার বিচার হতে পারে, বিচার ব্যবস্থা আছে, সব কিছু আছে, সেটা করা যায়। কিন্তু যেভাবে সেখানে হামলা চালানো হলো এবং লুটপাট করা হলো, এক লুটপাটের ঘটনায় দেখা গেল যে যিনি লুট করেছেন তিনি একজন নারী এবং তিনি একজন নিউরোসার্জন। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সেখান থেকে জিনিস নিয়ে আসছেন। একজন উদ্যোক্তা
তিনি সেখান থেকে জিনিস চুরি করে নিয়ে আসছেন, পরবর্তীতে আবার ফেরত দিচ্ছেন। সেখান থেকে হাঁস, মাছ, টিভি, এসি থেকে শুরু করে সব কিছু মানুষ যাচ্ছে আর নিয়ে চলে আসছে। এই জিনিসটা পুরো বিশ্ববাসীর কাছে ভয়ঙ্কর রকম একটি জঘন্য কাজ মনে হয়েছে, এমনকি আমার নিজের কাছে। কারণ আমরা এতদিন যেই পরিস্থিতির মধ্যে ছিলাম, কথা বলতে পারতাম না, অন্যায়, দুর্নীতি, ঘুষ, নৈরাজ্য সব কিছু ছিল, সেটার সেই অন্ধকার যে শাসন, সেই শাসনটাকে ভেঙে আমরা যখন আলোর দিকে যাচ্ছি, প্রথম দিন আমরা আমাদের নিজেদের ভেতর যে দানব আছে সেটাকে আমরা দেখলাম আমাদের দানব ঠিক একই কাজ করছে যে কাজটা হাসিনা সরকার করেছে। আমরা গেলাম, আমাদের সম্পত্তি আমরা ধ্বংস করলাম। এমনকি আমরা দেখছি যে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাস বা ব্রা, সেটা পর্যন্ত আমরা সকলের সামনে, একদম ৭৫ বছর বয়সী বৃদ্ধা মহিলার অন্তর্বাস আমরা প্রকাশ্যে নিয়ে আমরা দেখাচ্ছি। এটা কতটা বিকৃত রুচির হতে পারে। আমি কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করছি না, আমি শেখ হাসিনাকে সাপোর্ট করছি না, কিন্তু এটার অর্থ এটা নয় যে আন্দোলনের নামে যে যা করবে সেটাকে বৈধতা দিতে হবে এবং সেটার বিপক্ষে কিছু বলা যাবে না। যদি সেটা হয়ে থাকে তাহলে হাসিনা সরকার 15 বছরে যে অপরাধটা করেছে ঠিক একই অপরাধ সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ এরাও করছে। বঙ্গভবন, গণভবন, সংসদ সব কিছুর উপরে বেশ ভালোভাবে বাংলাদেশের আপামর জনতা আক্রমণ চালালো। সংসদ ভবন, যেটি আসলেই একটি গুরুত্বপূর্ণ জায়গা, অনেকে পবিত্র বলেন, যদিও আমার কাছে পবিত্র অপবিত্র কোনো বিষয় না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সম্মানের জায়গা, যেখানে দেশের প্রত্যেকের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, ভবিষ্যতের জন্য আইন প্রণয়ন হয়, সেখানে গিয়ে রাস্তার ছেলে কতগুলো বসে আছে, সিগারেট খাচ্ছে, হইচই করছে। এটা দেখলাম। অনেকেই বলল যে বিজয় পরবর্তী উল্লাস এক জিনিস, নাশকতা, বিশৃঙ্খলা ভিন্ন জিনিস, সন্ত্রাস ভিন্ন জিনিস। এরপর আমরা দেখলাম সেটি হচ্ছে বাংলাদেশে শেখ মুজিবের যতগুলো স্থাপনা রয়েছে, যতগুলো মূর্তি, ভাস্কর্য, ছবি রয়েছে, সবগুলোকে নির্বিচারে ভাঙা হয়েছে। আমি আবারও বলছি, সবগুলোকে নির্বিচারে ভাঙা হয়েছে এবং বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর যে স্ট্যাচুগুলো রয়েছে, মূর্তিগুলো রয়েছে, সেগুলোকে টেনে ভেঙে ফেলা হচ্ছে। এবং সবচেয়ে জঘন্য লেগেছে যে বঙ্গবন্ধুর একটি মূর্তির উপর উঠে দুজন আন্দোলনকারী সরাসরি প্রস্রাব করছে প্রকাশ্যে, ক্যামেরার সামনে প্যান্টের চেইনটা খুলে তাদের যৌনাঙ্গটা, পুরুষাঙ্গটা বের করে মাথার উপরে, মূর্তির মাথার উপরে সরাসরি প্রস্রাব করছে এবং জনগণ উল্লাস করছে। একটা মানুষ সেখানের মধ্যে প্রতিবাদ করছে না যে একজন এত বড় একজন নেতা বঙ্গবন্ধু কিছু করেনি, সেটা আমরা বলতে পারি না। আপনি বলতে পারেন যে বঙ্গবন্ধুর স্বাধীনতা পরবর্তী যে অবস্থান ছিল, তার পরিবারের যে অবস্থান ছিল, তার যে বিভিন্ন যে নিয়ম নীতি ছিল, আইন ছিল, সেগুলোর বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন এবং কথা হয় না যে তা না, কথা হয়। কিন্তু বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের আহ্বানে যে যুদ্ধটা হয়েছিল এবং যে যুদ্ধের ফলাফলস্বরূপ আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রটা পেয়েছি, সেটা আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। এবং তিনি বাংলাদেশের জাতির পিতা, এটা আমরা প্রত্যেকেই জানি, শুধু আমরা না, পুরো বিশ্বের সকলেই জানে যে বাংলাদেশের বাঙালিদের, বাংলাদেশিদের জাতির পিতা হচ্ছে শেখ মুজিব। এমন সময়ে আমরা দেখলাম যে সেই শেখ মুজিবের প্রতিটা মূর্তি ভাঙা হয়েছে, প্রতিটা মূর্তির মাথা ভেঙে ফেলা হচ্ছে, প্রতিটা মূর্তির গলার মধ্যে জোতার মালা দেওয়া হচ্ছে এবং মূর্তির মাথার উপরে উঠে প্রস্রাব করা হচ্ছে, যেটা দেখার পর আসলে বাঙালি হিসেবে, আন্দোলনের সমর্থক হিসেবে নিজের উপরে আসলে একটা
খুব বিতৃষ্ণা চলে এসেছে। ঠিক আছে, এরপর আমরা দেখলাম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তার ছবি, তার প্রতিকৃতি ভাঙা হয়েছে। এরপর আমরা দেখলাম যে আমাদের যে 7 বীরশ্রেষ্ঠ আছে তাদের প্রতিমূর্তি ভাঙা হয়েছে। এরপর আমরা দেখলাম বেগম রোকেয়া, যিনি নারীদের পথিকৃৎ একজন নারী হিসেবে, তিনি যে সময় তিনি জন্ম নিয়েছিলেন সেই সময় নারীদের অধিকার, মুসলিম নারীদের অধিকার এতটাই কম ছিল যেটা বলার মতো নয়। তিনি সেখান থেকে তার লেখনীর মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, তার সামাজিক কার্যক্রমের মাধ্যমে পুরো নারীদের নেত্রী হয়ে তিনি নারীদের স্বাধীনতার জন্য যে কাজগুলো করেছেন সেটা আমরা সকলেই জানি। তিনি অত্যন্ত একজন সম্মানীয় নারী, মহিষী নারী। কিন্তু তার প্রতিকৃতির উপরে যখন মাগি লিখে রাখা হয় তখন বাঙালি হিসেবে মাথা নিচু হয়ে যায়। একজন সুস্থ, স্বাভাবিক, সভ্য মানুষ হয়ে আমি অবশ্যই শেখ হাসিনার যে বর্বরতম কাণ্ড ছিল, বর্বরতম হত্যাকাণ্ড, নিপীড়ন ছিল, সেগুলোর বিরুদ্ধে আমি সবসময় অবস্থান করি। কিন্তু বেগম রোকেয়াকে মাগি হিসেবে সম্বোধন করা সেটা আসলে অত্যন্ত লজ্জার। এরপর আমরা দেখি রবীন্দ্রনাথের উপরে বেশ ভালোই নির্যাতন নেমে আসে। রবীন্দ্রনাথের সমস্ত ছবি, রবীন্দ্রনাথের যে প্রতিকৃতি সেগুলো ভেঙে দেওয়া হয়। এর পরবর্তীতে শুরু হয় হত্যা, খুন, গুম, ডাকাতি, এমনকি সংখ্যালঘুদের উপরে নির্যাতন। এবং নির্যাতনগুলো, হত্যাগুলো এতটাই বর্বর যেটা বলার ভাষা নেই। থানার মধ্যে ঢুকে প্রায় 13 জন পুলিশ কর্মকর্তাকে জীবন্ত দগ্ধ করা হয়। আমি যতটুকু শুনেছি সেখানে একজন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ছিলেন গর্ভবতী, অর্থাৎ তাকে সেখানেও জ্বালিয়ে দেওয়া হয়, তার পেটের সন্তান ছিল। এরপর আমরা দেখি একের পর এক নির্যাতন, নিপীড়ন এবং যে যাকে পারছে তাকে হত্যা করছে। এরপর শুরু হলো ডাকাতি। পুরো বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে যে রাত হলেই ডাকাতের আনাগোনা বাড়ছে, বিভিন্ন বাড়িতে ডাকাত পড়ছে এবং এগুলো নিবারণ করার জন্য, এগুলোকে প্রতিরোধ করার জন্য এলাকার মানুষজন রাত জেগে সেখানে পাহারা দিচ্ছে। অসংখ্য ঘটনা ঘটছে যেগুলো মোটেও শুভ নয় এবং 10 দিনের মধ্যেই ছাত্রদের প্রতি সাধারণ মানুষের এবং খোদ ছাত্রদের সমর্থন আশঙ্কাজনকভাবে কমছে। আর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কের উপর। কি হতে যাচ্ছে দুদেশের মধ্যে, কি হতে পারে, কি সিদ্ধান্ত নিবে দিল্লি, কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের ছাত্র এবং সেনা সমর্থিত সরকার, এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও বেশ কিছু রেফারেন্স সহ ভিডিও দেখব এবং সেখানে এমন কিছু চলে আসবে, এমন কিছু প্রেডিকশান চলে আসবে যেটা সত্য হলে, সেগুলো যদি সত্য হয়ে থাকে, যদি সত্য হয়ে যায়, তাহলে নতুনভাবে আরেকটি ঐতিহাসিক সময় আসছে যেখানে ইতিহাস আবার লেখা হবে। এবং এবার যে ইতিহাসটা লেখা হবে সেটা আসলেই বাংলাদেশের জন্য সুখকর নয়। বাংলাদেশের যে ভবিষ্যৎ, বাংলাদেশের যেই চেতনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান, এবং যেরকমই হোক মোটামুটি বাংলাদেশ চলছিল, খেয়ে পরে কোনোভাবে না কোনোভাবে চলছিল। কিন্তু এখন যে অবস্থা, সেটার পর বাংলাদেশ কি আদৌ আগের পর্যায়ে চাইতে পারবে কি না, আগের অবস্থানে যেতে পারবে কি না, সেটা একটা প্রশ্ন চলে আসে। এবং এর চেয়ে, আগের চেয়ে যদি আরও উন্নত হতে চায় তাহলে কি কি করতে হবে এবং বাংলাদেশের এই সরকারকে ভারত
কতটুকু সাহায্য করবে বা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেটা কতটুকু বজায় থাকবে, সেটা আসলে অনেক বড় একটা প্রশ্নের উত্থান করছে এবং এই প্রশ্নের উত্তরের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎটা নিহিত আছে। ধন্যবাদ সকলকে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে বাংলাদেশ, ভারত, বাংলাদেশের ভবিষ্যৎ, এমনকি বাংলাদেশে কি কোনো ধরনের সেনা অভ্যুত্থান, পাশাপাশি ভারত কি বাংলাদেশে তার সেনা পাঠাবে, নাকি অর্থনৈতিক অবরোধ দিবে, নাকি কূটনৈতিক অবরোধ দিবে। যদি দিয়ে থাকে তাহলে সেটার ফলাফল 18 কোটি মানুষের উপর কিভাবে পড়বে। ধন্যবাদ সকলকে। আশা করব এই ভিডিওগুলোর নিচে আপনারা যারা আছেন তারা নিরপেক্ষভাবে কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য জানাবেন এবং যারা আরও বেশি আলোচনা করতে চান তারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।